আল্লাহ আকবার। স্যার, ইয়াসিন ভাইয়ের সাথে কথা হয়েছে, জি উনি আপনাকে মেসেজ করবেন আর কি। আচ্ছা আচ্ছা। ইয়াসিন ভাই তো জয়েন করার কথা, জয়েন করবে এখন। হ্যাঁ, আর স্বপ্নবাবু তো উনি কি কোথায় আছেন? আপনাদের সাথে কি কথা হয় রানা ভাই ব্যাপার? স্যার আমি ফোন দিছিলাম, ফোন ধরেন না, মেসেজ করছি জয়েন করার জন্য আর কি। প্রথম দিন তো একটা মডিউল শেষ হলো। হ্যাঁ এটাই স্যার। প্রথম দিন, এই জন্য আমরা আজকে ওইভাবে ওই অ্যাক্টিভিটিসে যাব না। আজকে কোর্স কারিকুলাম আমরা কি করব, হ্যাঁ, প্ল্যানগুলো, অ্যাক্টিভিটিসগুলো, এগুলো আজকে সব শেয়ার করবো ইনশাআল্লাহ। ইয়াসিন ভাই এখনই জয়েন করবে, আমার মেসেজ করছি জয়েন করবে। আচ্ছা আচ্ছা। এন্ট্রি, হ্যাঁ হ্যাঁ, এন্ট্রি স্ক্রিন বানানো, হ্যাঁ হ্যাঁ। এবং সফটওয়্যারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এন্ট্রি স্ক্রিন। এইটা বেশি জরুরি, কারণ এন্ট্রি যদি না হয় তাহলে তো আর কোনো কিছু হইল না। আপনাকে প্রথমেই আটকাতে হবে ভালো করে এইটাকে খুব গুরুত্ব দিতে হয়। আচ্ছা, আমরা হ্যাঁ বলেন বলেন। না, আমরা যে ফর্মস বানাবো, এই ফর্মস কিন্তু হলো ওরাকেল ফর্মস বিল্ডারের একটা টুলস, ওরাকেলের, যেটা ব্যাকএন্ডে ফুললি জাভা দিয়ে বানানো আর কি। হ্যাঁ, আমরা অবশ্য ফর্মসের টুলস ব্যবহার করবো এখন, কিন্তু এটার ব্যাকএন্ডে হলো ফুল জাভা দিয়ে তৈরি করা আর কি। এবং ওরাকেলের ডাটাবেজের মধ্যে যত টুলস আমরা ফর্মস হিসেবে ইউজ করি, মানে এন্ট্রি স্ক্রিন হিসেবে ধরেন অ্যাপেক্স অথবা অন্য কোনো টুলস, পিএইচপি দিয়ে বানান, অথবা সবচেয়ে বেশি সরাসরি ডাটা কানেক্ট করা, ফাস্টার হওয়া, রিপোর্ট শো করা, এটা হলো ফর্মস রিপোর্টসের টুলস ফাস্টার বেশি হয়। মানে ফর্মস ডিরেক্টলি কানেক্টেড থাকে, একদম সরাসরি, কোনো মিডিয়া রাখে না সে, ফাস্টার হয় বেশি ডাটাবেজের সাথে। হ্যাঁ, খুব ফাস্টার হয়। আচ্ছা, আমাদের ইয়াসিন ভাই চলে আসে, আমরা এখন তাহলে আমাদের কারিকুলাম, আমাদের সিলেবাসের মধ্যে দেখলাম ফিউশন মিডলওয়্যার, এই যে 8 নাম্বার বি নাম্বার, এটা কি ফর্মসের কোন কি পার্ট? জি জি, এই বিষয়গুলো আজকে ক্লিয়ার করব আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটাই ক্লিয়ার করব আজকে। আপনাদের এই মডিউলটা একটু আপডেট করে ফেলছি, মানে যেহেতু আপনারা পরিচিত মানুষ, হ্যাঁ, অনেক দীর্ঘ জার্নি, সো আপনাদের বোনাসের মতো একটা জিনিস এখানে শিখিয়ে দিব, যেটা আমাদের ফর্মসের বাইরে আর কি, সেটা আমি শেয়ার করতেছি। আচ্ছা দেখেন, বিষয়টা হলো
আমরা আজকে থেকে আলহামদুলিল্লাহ আমাদের ওরাকেল ফর্মস বিল্ডার মডিউলের নাম, হ্যাঁ, ওরাকেল ফর্মস বিল্ডার মডিউলের নাম। এই মডিউলটা আসলে কি, এখানে আমরা কি শিখবো হলো আমরা এতদিন ডাটাবেস ইনস্টল করা শিখছি এবং অলরেডি আমরা সেখানে এসকিউএল, পিএলএসকিউএল এগুলো আমরা শিখেছি, ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শিখেছি। আমরা ডাটাবেসের মধ্যে একটা ইউজার হয়তো তৈরি করছি, সেই ইউজারের মধ্যে বিভিন্ন ধরনের টেবিল, ভিউ, ইন্ডেক্স, সিকিউর, শিরোনাম তৈরি করছি। আমরা বিভিন্ন ধরনের হয়তো প্রসিডিউর, ফাংশন, প্যাকেজ, ট্রিগার, অ্যানোনিমাস ব্লক তৈরি করতে পারি। মোটামুটি আমাদের বেশ কিছু যোগ্যতা অর্জন হয়েছে অলরেডি এই দুইটা মডিউল কমপ্লিট করে। তো আমরা যে একটা ইউজারের মধ্যে যখন কোনো টেবিল বানাই বা কোনো অবজেক্ট তৈরি করি, বিশেষ করে টেবিল, তো সেই টেবিল ডাটা আমরা এতদিন এসকিউএল, পিএলএসকিউএল দিয়ে ইনসার্ট করছি, তাই না, ডাটা ঢুকাইছি। যেমন ইনসার্ট ইনটু কোড লিখছি আমরা, ইনসার্ট ইনটু ইএমপি, কলাম নেম বলছি, ভ্যালুস ক্লোজ দিয়ে ভ্যালু ঢুকেছি, এই বিভিন্ন পদ্ধতিতে ভ্যালু ঢুকেছি। এটা কেন করেছিলাম? কারণ করেছে আমরা শিখতেছিলাম এসকিউএল, পিএলএসকিউএল মডিউল, তো সেই জন্য আমরা হয়তো ইনসার্ট ইনটু এভাবে লিখেছি। বা রিয়েল এনভায়রনমেন্টে ডাটাবেজের টেবিলের মধ্যে ডাটা ঢুকবে আসলে এন্ট্রি ফর্মের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? এন্ট্রি ফর্মের মাধ্যমে। হ্যাঁ, যেমন ধরেন যদি এমপ্লয় টেবিল হয় তাহলে এখানে আইডি, নেম, স্যালারি, তো আমরা এটা যেটা ফর্ম বানাবো এমপ্লয় এন্ট্রি ফর্ম, এখানে ধরেন হতে পারে আইডি, নেম, স্যালারি, এখানে বাটন থাকবে, আমরা চেঞ্জ অ্যাপ্লাই দিলেই এই আইডি, নেম, স্যালারি এটা এখানে, তো আমরা এটা GUI, হ্যাঁ, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বানাবো ক্লায়েন্টের জন্য। কেন বানাবো? কারণ ইউজার তো সরাসরি ডাটাবেজে ঢুকে এটা পারবে না, হ্যাঁ, কারণ তার সে তো প্রোগ্রামার না। এই জন্য আমাদেরকে তাদের সুবিধার জন্য আমাদেরকে GUI তৈরি করে দিতে হবে। এবং GUI যে তৈরি করব, আমরা যে মডিউল শিখবো ওরাকেল ফর্মস বিল্ডার, এটা দিয়ে আমরা শুধুমাত্র ডাটাবেজে এন্ট্রি স্ক্রিনগুলো বানাবো, হ্যাঁ, ডাটাবেজে ডাটা ঢোকার পদ্ধতি আমরা বের করবো। এরপর আরেকটা মডিউলস আছে রিপোর্টস, সেখানে আমরা ডাটাবেজ থেকে বিভিন্ন ভিউ, প্রোগ্রাম জেনারেট করে বিভিন্ন অ্যাঙ্গেলের রিপোর্ট বানানো শিখবো, আউটপুট। সেটা হলো রিপোর্টস বিল্ডার, সেটা হলো পরবর্তী মডিউল আমাদের ওরাকেল রিপোর্টস বিল্ডার। এবং এই দুটো বই আলাদা, ওরাকেলের মডিউলই আলাদা। এই যে প্রোগ্রামটা আমি আপনাদেরকে পড়াচ্ছি, এটা কিন্তু ওরাকেলের একটা প্রোগ্রাম আছে, ওরাকেল ইউনিভার্সিটির, হ্যাঁ, আপনারা হয়তো সেটা শুনেছেন আগে বা আবার শোনেন। ওরাকেল একটা প্রোগ্রাম আছে WDP, ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম, হ্যাঁ। এই প্রোগ্রামের আন্ডারে ওরাকেলের দুই ধরনের কোর্স হয়। এটা ওরাকেল ইউনিভার্সিটি অথরাইজ কোর্স কিন্তু এগুলো, হ্যাঁ, আমি যেহেতু অথরাইজ ট্রেনার, আমি জানি, আমরা পড়াইছি, এগুলো পড়াই। একটা হলো ডেভেলপার কোর্স, একটা হলো DBA কোর্স। সো ডেভেলপার কোর্সের মধ্যে এসকিউএল, PLSQL, ফর্মস, রিপোর্টস, এই চারটা মডিউল মিলে হয় ডেভেলপার্স। আর DBA হলো SQL অ্যাডমিন 1 এবং অ্যাডমিন 2 মডিউল, তিনটে মডিউল। যেহেতু SQL এখানেও আছে, তাই আর SQL লাগে না। তার মানে আপনি একবার SQL করলে আর DBA মডিউলে SQL লাগবে না, কারণ একই SQL। তো এইটা ছিল কিন্তু আসলে অ্যাজ এ প্রোগ্রামারের জন্য মূল পাথ, তার ক্যারিয়ার পাথ। তো সেই ধারাবাহিকতায় কিন্তু আপনারা মনে হয় মোটামুটি সিদ্ধান্ত নিয়েছেন যে SQL, PLSQL করছেন, এখন ফর্মস করবেন, দেন এই রিপোর্টস, তারপরে আপনি DBA-তে যাবেন এবং ফর্মস, রিপোর্টস দিয়ে সফটওয়্যার যখন বানায় ফেলবেন, অ্যাপ্লিকেশন বানায় ফেলবেন, তখন আপনি এটাই আবার আরেকটা ওরাকেলের টুলস নতুন আসে, সেটা হলো অ্যাপেক্স, সেটা আপনি তৈরি করতে পারবেন, সেটা দিয়েও আপনি শিখবেন, বানাবেন। এখন আসেন তাহলে আমি কেন ফর্মস, রিপোর্টস আর অ্যাপেক্স, ফর্মস আগে কেন বানাবো? কারণ অ্যাপেক্সে অনেক কাজ ইনবিল্ট হয় এবং কিছু কিছু পরিবর্তন কোনোভাবেই করা যায় না, ওদের যে সেটিংস আছে সেটাই রাখতে হয়, যেটা কিনা অনেকটা ইউজারের জন্য সাংঘর্ষিক। এখন ধরেন আগের যে ফ্লেক্সিবিলিটি ছিল বা আগে যেসব টাইপের কাজ করা যেত, সেটা যদি কেউ না জানে, তার জন্য এইটাই মনে হবে নতুন, তাই না? এইটাই ঠিক আছে, কিন্তু আরও কতগুলো যে ওয়েতে এটা জরুরি। তারপরে আপনি যদি অ্যাপেক্স একটু ডাইনামিক কাজ শিখতে পারেন, তাহলে আপনি এই অ্যাপেক্সের যে ইনবিল্ট থিম আছে এটাকে একদম বাজেয়াপ্ত করে বাদ দিয়ে একদম ইউজার ফ্রেন্ডলি করে সুন্দর করে বানাতে পারবেন। তো সেই সব নলেজ কিন্তু আপনি পাবেন যদি অ্যাপেক্সের আগে আপনার এই ফর্মস, রিপোর্টসের কনসেপ্ট থাকে। আর একটা মজার বিষয় হলো রিপোর্টস মডিউল যখন করবেন, এই রিপোর্টস মডিউল দিয়ে আমরা যে রিপোর্টগুলো বানাবো, সেই সেম রিপোর্ট কিন্তু আমরা অ্যাপেক্স থেকে কল করে দেখতে পারবো। তার মানে আমার তখন আর আলাদা করে এখানে রিপোর্টস না বানাতে হলেও চলবে।
আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, আগেও বলছি যে রিপোর্টস বিল্ডার দিয়ে যে টাইপের রিপোর্ট বানানো, কাস্টমাইজ এবং ইউজার ফ্রেন্ডলি বানানো পসিবল, সম্ভব, যেটা আসলে সম্ভবপর হয় আউটপুট, সেটা অন্য কোনো টুলস দিয়ে পসিবল না। এবং বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজার ফ্রেন্ডলি এবং ইউজারের ডিমান্ডেবল যেগুলো লাগে ম্যানেজমেন্ট লেভেলে প্লাস ক্লায়েন্টের জন্য, খুব সুন্দর স্মুথলি ফাস্টার ওয়েতে এই রিপোর্টস মডিউলটা এই থেকে রিপোর্ট বানানো যায়। তাহলে যখন আপনি এই কনসেপ্টগুলো জেনারেট করবেন, দেন আপনি অ্যাপেক্স দিয়েও সফটওয়্যার বানায় ফেলবেন। তখন এটা দিয়ে আমরা আসলে মূলত আমরা অ্যাপেক্স দিয়ে প্রজেক্টের যেটা বানাই সেটা বানাই হলো ড্যাশবোর্ড টাইপের কাজ আছে না, বিভিন্ন রিপোর্ট ড্যাশবোর্ড টাইপের কাজ করি অ্যাপেক্স দিয়ে। আর এন্ট্রির কাজগুলো অনেক ক্ষেত্রে করি হলো অনেক কোম্পানিতে এই ওরাকেল ফর্মস দিয়ে। কারণ এটা দিয়ে এন্ট্রিটা কী হয়, অনেক লাক্সারিয়াস হয়, ফাস্টার হয় এবং অনেক কোয়ালিটিফুল হয়, ইউজার ফ্রেন্ডলি হয়, যেটা আপনারা আসলে এই কথাগুলো মিলাতে পারবেন যদি আমি যখন এটা করাবো এবং অ্যাপেক্সে যাবো, তখন আপনি বুঝবেন যে আগে কি ছিল এখন কি নাই, তাই না? ধরেন 2000 সালের পরের ছেলেপেলেকে যদি আপনি জীবন আগের কালের কিছু বলেন বা কিছু, তার কাছে এটা হাস্যকর মনে হবে। বা 2005-10 পর যে ছেলেপেলেগুলো আসছে, ও এগুলো জানে না। আর যারা 80-তে জন্মগ্রহণ করছে, 90-তে, সে কিন্তু আগের সেই বিষয়গুলো জানে, সে ওইখানকার ফ্লেভার জানে, তাকে আগের জীবনযাত্রার মান কত সহজ ছিল, কত পিওর খাবার খাওয়া যেত, কত কমফোর্টেবল ছিল। আর এখন কত কমপ্লেক্স হয়ে গেছে সবকিছু। হয়তো অনেক ক্ষেত্রে আমরা মনে করি কমফোর্টেবল, ইজি, আসলে কিন্তু না। আলটিমেটলি আপনি দেখেন আসলে কিন্তু আমরা আরও ঝামেলার ভিতরে আছি। তো মূলত এই বিষয়গুলো আপনার সামনে স্পষ্ট হবে। সো ফর্ম দিয়ে তাহলে আমরা করব কি, ফর্মস বিল্ডারের মাধ্যমে, এই টুলসটার মাধ্যমে আমরা ডাটাবেজের যত টেবিল আছে, যে টেবিলগুলোতে ইউজার এন্ট্রি করবে, সেখানে এন্ট্রির সমস্ত ব্যবস্থা আমরা করে দেবো। এন্ট্রি স্ক্রিন বানাবো, কোনো আউটপুট পাবো না, রিপোর্ট না, আউটপুট না। আর এই ফর্মস বিল্ডারের জন্য ওরাকেলের নির্ধারিত বুকস আছে। আচ্ছা, এবার আসেন, আমার কাছে যে ওরাকেলের বুকস আছে, দেখেন এটা হলো, আচ্ছা এখানে আরেকটা কথা আছে, সেটা হলো ফর্মস বিল্ডার, এটা 6i ভার্সন থেকে এখন 2012C পর্যন্ত আছে, ঠিক আছে? 6i, 7i, 8i, 9i ছিল, তারপরে 10G, 11G ছিল এবং 12Cরও ফর্মস ভার্সন আছে। কিন্তু ওরাকেল 10Gর ফর্মসের বুকস আছে এবং 11G পর্যন্ত ফর্মসের বুকস দিছে, 11G পর্যন্ত দিছে, এরপরে আর বুকস প্রোভাইড করে নাই। যার কারণে যেহেতু বুকস নাই, তার কারণে কিন্তু আমরা সেটা আর পড়াতেও পারি না বা পড়াই না। এবং এটা এই 12Cর যে সফটওয়্যারটা অনেক ভারী, মানে আপনার পিসিতে আপনার অন্যান্য কাজ করতে হঠাৎ করে গোল্লা দিয়ে, মানে আপনার নট রেসপন্ডিং দিয়ে কেটে যাবে। কারণ এগুলো তো অ্যাপ্লিকেশন সার্ভার, তাই না? অ্যাপ্লিকেশনের কাজ, এই জন্য এটা আসলে সার্ভার বেসড পিসিতে তার একটা থাকার এনভায়রনমেন্ট দরকার। তো যেহেতু বুকস আছে 11Gর, আর এটা লাইট ওয়েট একটা সফটওয়্যার, সেহেতু আমি আপনাদেরকে 11G বুকস এবং 11Gর রিকোয়ারমেন্ট বা সব কিছু প্রোভাইড করবো, ভার্সনটা। এবং এইখান থেকে একটা কথা আছে, দেখেন 10G, 9A বা 10G যে সফটওয়্যারটা ছিল, 10G ফর্মস আর 11G ফর্মসের মধ্যে পার্থক্য কি? 10G ফর্মস হলো এটা আরও লাইট। যেমন আমরা যারা প্রোগ্রামার ফর্মসের, আমরা কিন্তু আমাদের ল্যাপটপে সবাই 10G ইনস্টল করে রাখি এবং 10G দিয়ে 19C, 21C, 18C সব ডাটাবেজে কানেক্ট করা যায়। তাহলে আমরা যেটা করি, 10G যদি দিই, 10G এর একটা লাইট সফটওয়্যার, এটা ভারী হয় না আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে, তো 10G সেট আপ করি আমাদের পিসিতে, আর 19C সফটওয়্যার এখানে ইনস্টল করি, এখানে কাজ করে যে ফাইলগুলো হয়। আর সার্ভার, যেহেতু সার্ভার মেশিন যদি হয়, তাহলে আমাদের ল্যাপটপের চেয়ে ডেফিনেটলি সার্ভার মেশিন আরও হাই কনফিগারের হবে। ধরেন এখানে র্যাম বেশি থাকবে, হার্ড ডিস্ক বেশি থাকবে, পিসিটা একটু হাই কনফিগারে থাকবে। সো যেহেতু এখানে হাই কনফিগার থাকবে, সো সেখানে অ্যাভেল করতে পারবে এই সার্ভার বেস। সো 11G এবং 12C, 11G এবং 12C 10Gর চেয়ে কিন্তু অনেক হাই। আবার এই 11G 12Cর মধ্যে 10G আবার লাইট, ওই 11G আবার লাইট, 12C আবার বেশি হাই, মানে ভারী হয়। সার্ভার ছাড়া এটা রান করাটা আপনার খুব কষ্টকর, আপনি কাজই করতে পারবেন না। আপনি একটা পেজ ওপেন করবেন, সেখানে নট রেসপন্ডিং দিয়ে কেটে যাবে। এটা আমি জানি, আমি দেখেছি, করি, আমরা জানি। তো আমরা তাহলে কীভাবে সলভ করি? আমাদের তো বিভিন্ন সার্ভার ক্লায়েন্টে থাকতে পারে 11, 12C, 11G। আর 12C, 11Gর যে ফর্মসের সার্ভারটা, ফর্মসের সফটওয়্যারটা, এটা কোনো পার্থক্য নেই। এই দুইটা সেম ক্যাটাগরি, এই দুইটা সেম স্ট্রাকচারের, হ্যাঁ, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে পার্থক্য কেন ভার্সন করছে, তাই না? বলে এক্সট্রা কিছু প্যাচ দেওয়া আছে, কিছু কনফিগারেশন আছে, কিছু প্ল্যাটফর্মটা একটু আলাদা, মানে ভিতরে ইনবিল্ড কিছু প্যাচ
ইন্টিগ্রেট করছে এডিশনালি, সেটা হলো 12C কিছু ফিচার্স। কিন্তু আমাদের যে অ্যাপস তৈরি করার জন্য সব ফিচার্স থাকে সেটার মধ্যে ওখানে তেমন কিছু নেই, এডিশনাল তেমন কিছু আমরা পাই না। আচ্ছা, এবার আসেন তাহলে আমরা ধরলাম যে এইটু বুকস আছে ওরাকেল অথরাইজ, আমরা এটা করবো, আমরা এটা অথরাইজ দিয়ে এটা দিব। তাহলে আমরা অনেক সময় যেটা করি আমাদের পিসিতে 10 জিনিস সেট আপ করে এই ফাইলটাকে আমরা যে ফাইলটা আমরা বানাই এন্ট্রি ফর্ম বা রিপোর্টস বানাই, সেই ফর্মটাকে আমরা ওই সার্ভার মেশিনে ল্যাপটপ পেন ড্রাইভ দিয়ে নিয়ে গিয়ে এইখানে ফর্মটা ওপেন করে জাস্ট সেভ অ্যাজ দিই, মানে 10Gটা সেভ অ্যাজ দিয়ে 11G বানাই ফেলি, বুঝছে কিনা? ধরেন আপনি ওয়ার্ড 13 আছে, তো এটাকে আপনি ওয়ার্ড 19 বা 16 করতে পারেন না? কি করেন? সেভ অ্যাজ দিয়ে দিলেই তো হয়, তাই না? বা ওই 19 দিয়ে ওপেন করলে করা যায় না এটা? এরকম তো আমরা এইভাবে কনভার্ট করে দেই। একই জিনিস এখান থেকে কাজ স্মুথলি করা যায়, কারণ আমরা যখন কোনো প্রজেক্টে কাজ করব, পেজে কাজ করব, তখন শুধু একটা স্ক্রিনে ওপেন করলে, টুলস ওপেন করলে কাজ হয় না। আমাদের ফর্মস বিল্ডার, এসকিউএল প্লাস, এসকিউএল ডেভেলপার বা টোড, এরপরে ব্রাউজার ওপেন করা থাকে, চেক করতে হয়, নোটপ্যাড লাগে, অমুক লাগে, জেপিজি লাগে, এক্সেল লাগে, ওয়ার্ড লাগে, তো অনেকগুলো অ্যাপস কিন্তু পিসিতে ওপেন করতে হয়। ওপেন করতে গেলে তখন যদি এইটাই বেশি র্যাম অ্যালোকেট করে তখন আমাদের কষ্ট হবে, এই জন্য আমরা 10G দিয়ে কাজ করি। কিন্তু 11G সফটওয়্যারটাও খারাপ না, এটা দিয়েও কাজ করা যায়। আর যেহেতু সার্ভার এন্ডে আপনাদের ভবিষ্যতে এই 11Gর বা 12Cর সফটওয়্যার ব্যবহার করতে হবে, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কিন্তু এই 10Gর যে ফর্মসের যে ক্লাস আমরা কিন্তু সব জায়গায় নেই হলো 10G দিয়ে। আপনাদের জন্য বললাম যে এক্সট্রা কি, এক্সট্রা হলো আমি আসলে 10G না, আমি সার্ভার বেস সফটওয়্যার দিয়ে আপনাদের ক্লাসটা নিব। তাহলে আমরা যে ফর্মস বিল্ডার, এখন এখানে আরেকটা ঘটনা আছে, ঘটনা হলো এই যে 10Gর আগ পর্যন্ত মানে 6i থেকে 10G ফর্মসের যে ভার্সন ছিল এগুলোকে বলা হতো ওরাকেল ফর্মস বিল্ডার। কি বলা হতো? ওরাকেল ফর্মস বিল্ডার। 11G থেকে 12C বা আরেকটা 14Cও আসতেছে, এখনো ফুল টাইম রিলিজ করেনি। তো 11G থেকে যে মানে ফর্মসের সফটওয়্যারগুলো আসছে 11G 12C, এদের আবার নাম পাল্টাই ফেলছে, পাল্টায় লিখছে ওরাকেল ফিউশন মিডলওয়্যার। কি নাম দিছে বলেন? ওরাকেল ফিউশন মিডলওয়্যার। এই জন্য কিন্তু এইটার নাম কি বলেন, এই যে ওরাকেল ফিউশন মিডলওয়্যার 11G, বুঝছে কিনা? এই ফিউশন মিডলওয়্যারের মধ্যেই কিন্তু দুইটা সফটওয়্যার পাবেন, কি? ফর্মস এবং রিপোর্টস। আপনি যদি এই সফটওয়্যারটা ইনস্টল করেন তাহলে আপনি কি পাবেন? ফর্মস বিল্ডারও পাবেন এবং কি রিপোর্টস বিল্ডারও পাবেন। 10Gর সফটওয়্যারটা ব্যবহার করলেও কি ফর্মস বিল্ডারও পাবেন, রিপোর্টস বিল্ডারও পাবেন। এই তাহলে এইটার নাম এখান থেকে কিন্তু নতুন নাম ঢুকছে, হ্যাঁ, এই যে ওরাকেল ফিউশন মিডলওয়্যার বিল্ড অ্যাপ্লিকেশন উইথ ওরাকেল ফর্মস। আর 10Gর যে বুকস আছে আমার কাছে, 10Gরও আছে, দেখেন এই যে 10G ফর্মস, কিন্তু এই যে 10G ফর্মস। তাহলে এইখানে খেয়াল করেন, এখানে কিন্তু কি লেখা আছে, এই যে ওরাকেল ফর্মস ডেভেলপার 10, দেখছেন? ওরাকেল ফর্মস ডেভেলপার, এই জন্য আমরা কি ফর্ম বিল্ডার বলি আর কি, হ্যাঁ। আর এই সফটওয়্যারটার নাম ফর্ম বিল্ডার, ক্লিয়ার? তাহলে এই কিন্তু 10Gর অরিজিনাল বুকস, আর এইটা হলো 11Gর অরিজিনাল বুকস, হ্যাঁ। তো এরপরে কিন্তু ওরাকেল বুকস প্রোভাইড করে নাই, তো এই জন্য আমরা 10Gর দরকার নেই, আমরা 11G পারবো, আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্ট আছে। এই হলো মূলত আমাদের, এই জন্য এইটার নাম পাল্টায় কি হয়েছে, ওরাকেল ফিউশন মিডলওয়্যার 11G, ওরাকেল ফিউশন মিডলওয়্যার 12C, 14C, একই নাম আসবে। তো এখানে এই ইন্ট্রোডাকশন থেকে শুরু করে এখানে বেশ কিছু চ্যাপ্টার আছে 25 পর্যন্ত, কিন্তু এখানে 25 যেমন নেভিগেশন ট্রানজ্যাকশন এই 20-21-20 পর্যন্ত হয়ে গেলে এগুলো আমাদের ওইভাবে কোনো কাজেই লাগবে না। আর একটা দুঃখের বিষয় হলো এইখানে আপনারা এই এসকিউএল, পিএলএসকিউএল এবং এসকিউএল, পিএলএসকিউএল, তাই না? এসকিউএল এবং পিএলএসকিউএল যেভাবে বইয়ের অনেক ফাংশন, অনেক কথাবার্তা, কাজকর্ম মিলে গেছে কিনা বলেন? অনেক মিলে গেছে। বা ডাটাবেজে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে একটা জিনিস দেখাইছি, তাই না? কিন্তু এই যে ফর্মস এবং রিপোর্টস এইখানে বুকসে যে দেখাবে হাঙ্কি পাঙ্কি, মানে 5%ও না প্র্যাকটিক্যাল লাইফের, বুঝি নাই? মানে প্র্যাকটিক্যাল লাইফের ও যা দেখায় সেটা পড়াইলে মনে করেন 3 দিনে সব শেষ হয়ে যাবে, এমন কথা, ছোট ছোট বিষয়। তো এই জন্য আমরা এই ওর বুকস ও আমি আপনাকে দিয়ে দেবো আজকেই, ওর মতো করে থাকবে। আমি আপনাদেরকে এবার আর কোনো এডিশনাল প্র্যাকটিস করার কিছু নাই, আমরা একদম প্রজেক্ট উঠাই ফেলবো, বুঝে নাই কথাটা? আমাদের যে প্ল্যান ছিল কিনা বলেন, এই যে আমাদের একটা সফটওয়্যারের প্ল্যান আছে না, এই যে আমরা বলছিলাম যে আমাদের আমরা টিআরপি বানাবো যেখানে যেন সব কিছু থাকে। তো এই যে এটা দিয়ে আমরা শুরু করব। ধরেন ইউজার টাইপ, ইউজার স্ট্যাটাস, আমি একটা এক্সাম্পল দিই আপনাদের, তারপরে ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, এক্সপেন্স টাইপ। তাহলে এই টেবিলগুলো কি একই টেবিল কিনা বলেন?
তো এই টেবিলগুলোর উপরে আমি আপনাদের একটা ফর্ম বানিয়ে সুন্দর করে ইনসার্ট, আপডেট, ডিলিট, কোয়েরি, ফাইন্ড আউট করা, একদম পুরো প্রোডাক্টিভ, একদম প্রোডাকশন সিস্টেমের জন্য ফাইনাল বানায় আপনাদেরকে দিব। আমি একটা করে দেখাবো, আপনারা এই ফর্মগুলো আমাকে দেখাবেন আবার, বুঝছে কিনা? তাহলে হয়ে উঠে গেলে কোনে বলেন। এরপরে মাস্টার ডিটেল বানাবো, এরপরে এমপ্লয়িজের ফর্ম, স্টাইলের ফর্ম বানাবো, এইটা বানাবো, ওটা বানাবো, আমি এক একটা বানাবো আর আপনি ওইগুলো বানাবেন, আমাকে দেখাবেন। তাইলে কি দেখবেন, মানে ও যেভাবে বলছে, যেমন আমি প্রথম দিনই এই মানে এই একদম লাস্ট চ্যাপ্টার পর্যন্ত চলে যাব, বুঝি নাই? আমি এখানে অনেক কিছু টাচ করব, বুঝছে কিনা? যেমন আগে কিন্তু আমি এসকিউএল, পিএসকিউএল চাইলেও ধরেন টাচ করতে পারতাম না, কারণ টেবিল না বানিয়ে আমি ভিউতে যেতে পারতাম না, ডিপেন্ডেন্সি ছিল, তাই না? কিন্তু এখন একটা কমপ্লিট ফর্ম বানাতে গেলে এই পুরো চ্যাপ্টারের সবকিছুই টুকটাক লাগবে। এই জন্য এই চ্যাপ্টার ওয়াইজ আমি এখন আর কিছু যাব না, বুঝতে পারছি কিনা? আমি কি যাব বলেন, আমি আমাদের যে প্রজেক্টের জন্য যা যা লাগে সব আমি উঠাই ফেলবো কাজ, ক্লিয়ার? সো এখন আমি বুকস দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি বিভিন্ন সময় আপনাদেরকে বলবো যে এই চ্যাপ্টার আজকে টাচ করছি বা এইগুলো আপনি দেখলেন বা না দেখলেন। আর বুকসের কোডিং এর সাথে এদিকেও মিলবে না। ওরা কি করছে, এখানে একটা স্কিমা আছে, ও ই স্কিমা, হ্যাঁ, এইটার না, ওরা সেই স্কিমের উপর করছে, অথচ সেই স্কিমাটা আমাদের কাছে আবার শেয়ার করে নাই। তাহলে শেয়ার না করলে কি আমরা সেই স্কিমের উপরে আপনি যে ফর্ম বানাইছেন এই যে এটা, তাহলে আমরা এটা যদি ডাটাবেজ না থাকে তাহলে আমরা কি পারবো? এটা বলেন, পারবো না। এই জন্য যেটা করবো, আমরা এখন আর ওদের স্কিমা ব্যবহার করবো না, কারণ ওরাকেল এই স্কিমাটার উপরে তার বিভিন্ন ধরনের ফর্ম তৈরি করছে, বুঝলেন না? এই একটা বেসিক ফর্ম বানানো দেখেন, এই শুরু করছে। এই যে 11G-তে দেখেন, এই যে কি করছে সে, এই যে বানাচ্ছে। আপনি কোনো স্ক্রিন দেখেন, বলেন, দেখেন কিছু, মানে আউটপুট দেখছেন এখনো? বলেন নাই। এই যে এই খেলা শেষ, এই চ্যাপ্টারটা শেষ, আপনি কিন্তু ফর্ম পাই গেছেন, কিন্তু আমরা কিছুই পান নাই, বুঝছে কিনা? আসেন মাস্টার ডিটেল ফর্মে, এই যে একদিনই শেষ করে দিচ্ছে সব, এই শেষ কাজ। এই একটু দেখাইছে যে এরকম একটা ফর্ম আসতে পারে, তাহলে এগুলো দিয়ে আপনার আসলে কিছু হবে না। এই জন্য বুকস এখানে কোনো এই শেষ, খেলা শেষ, কি বুঝলেন কি? কিন্তু অথচ এই মাস্টার ডিটেল আমার 2-3 দিন লাগবে, এই বেসিক ফর্মে আমার 2-3 দিন লাগবে, কথা বুঝছেন কিনা? সো এইখানকার বুকস কোনো কিছু বিষয় নয়, আমি আপনাদের একটা সিলেবাস লিখতে বলবো, আপনারা সেটা লিখবেন। মানে আমি আগামী ক্লাসে কি পড়াবো সেটা আমি আজকে বলে দিব, হ্যাঁ, যে ভাই আগামীকাল আমরা এটা করাবো। আপনারা 2 জন, একা না, যে কোনো 2 জন আমার সাথে হেল্পার হিসেবে থাকবেন। আমি কি পড়াচ্ছি ওইটা এক্সেলের মধ্যে বা সিরিয়াল দিয়ে একটা ওয়ার্ড ফাইলে সুন্দর করে একটা কোর্স আউটলাইনের মতো বানাবেন, বুঝছেন কিনা? তাহলে আপনি এই ফর্মসে আমি আপনারা কি শিখাচ্ছি সব কিছু উঠে আসবে, এবং আপনি পরবর্তীতে নিজেকেও জাস্টিফাই করতে পারবেন, বা কখনো যদি রিভিউ দিতে হয় আপনি কোন টপিকটা আপনার দরকার বা কোনটা ভুলে গেছেন বা এখন একটু রিভিউ করতে হবে, সেটা আমার সাথে আবার আলোচনা করে সেটা সলভ করতে পারবেন, বুঝতে পারছে কিনা? তাহলে আজকের টপিক কি ছিল? হ্যাঁ, অ্যাবাউট ওরাকেল ফর্মস 11G ফিউশন মিডলওয়্যার। আপনি নোট করে ফেলেন। হ্যালো, আপনাদের কিন্তু একটু কাজ করতে হবে। কাজ করলে কি হবে, আপনার পুরো এইখানে যে কোড আউটলাইন আমি যেটা দিয়েছি ওটা তো এই বুক সেটটা দিয়েছি, কিন্তু আপনি প্র্যাকটিক্যাল কি পাবেন সেটা বুঝুন। যেমন এখানে 25টা চ্যাপ্টার বা যা বলছে, আমাদের কন্টেন্ট হয়ে যাবে প্রচুর, বুঝছে কিনা? তো এইভাবে আপনি যেমন আজকে এই যে এতক্ষণ আমি কি পড়াইছি বলেন, অ্যাবাউট পড়াইছি না, বলেন অ্যাবাউট ওরাকেল ফর্মস বিল্ডার, ওরাকেল রিপোর্টস বিল্ডার, ওরাকেল ফিউশন মিডলওয়্যার, ব্যাস। তাহলে এই কোশ্চেনটা মানে কি এতক্ষণ আলোচনা, তাই না? আচ্ছা, তাহলে এইটা একটা কিন্তু আজকে একটা হেডলাইন গেল। আচ্ছা, দ্বিতীয় নম্বরে হলো যে সেটা হলো আপনারা নোট করেন যে প্রিরিকুইজিট সেটআপ ফর ওরাকেল 11G ফর্মস বিল্ডার। হ্যাঁ, প্রিরিকুইজিট সেটআপ, প্রিরিকুইজিট আপনারা কাগজ কলমে লেখেন, টাইপ করার দরকার নেই, কাগজ কলমে ধাপ করে লেখা হলো, শর্টকাট লেখেন, পরে আপনারা এটা একটা ওয়ার্ড ফাইলে লিখে স্ক্রিনশট দিয়ে রাখবেন। আপনি আছেন, রানা ভাই আছেন, এরা 2জন সুন্দর একটা কোর্স বানায় ফেলবেন, মানে কি শিখলেন। যেমন অ্যাপেক্সেও কিন্তু আমি এরকম একটা কোর্স আউটলাইন রেডি করছি, বুঝছেন? ওই বুকসে হাঙ্কি পাঙ্কি, অ্যাপেক্সের বুকসই নাই,
বুকস যেটা আছে সেটা হলো আমাদের লাস্ট বুকস পেয়েছি 19 অ্যাপেক্সের, অথচ এখন চলে 24। তাহলে ওখানে আমি নিজে একটা এটা এবং অ্যাপেক্সের কোর্স করানোর ভিতরে আমি কন্টেন্ট বানাই ফেলছি নিজেই। সো ওই কন্টেন্টগুলো যেমন 72 কন্টেন্ট হয়েছে আমার, ওকে, অথচ বুকসে মানে 17-18টা কন্টেন্ট। বুঝতে পারছেন কিনা? এরকম আমাদের এই কোর্সের মধ্যে তো ধরেন মানে এই সমস্ত ধরনের বাটনগুলোই থাকবে, সব সব কোনো কিছু এখানে বাদ যাবে না। কোনো স্ক্রল বার থেকে শুরু করে কোয়েরি করা, সেভ করা, ফাইন্ড অ্যাড করা, হাজার হাজার লাখ লাখ ডাটা থেকে আমার ডাটাটা কাঙ্ক্ষিত ডাটা এনে আপডেট করা, সব কিছু থাকবে। এবং সব কিছু আপনি নোট করবেন, নোট করলে দেখবেন একটা বিশাল চার্ট হয়ে গেছে। এবং আমি কোন চ্যাপ্টারে কোন ক্লাসে কি কি শেখাচ্ছি এটা একটা নোট করে ফেলবেন, টপিক। সো আমি চাচ্ছি এইটা একটা লিস্ট আকারে আমার কাছেও থাক, আপনাদের কাছেও থাক। পরবর্তী প্রজন্মদের জন্য সুবিধা হবে, তাহলে ও এক্স্যাক্ট বুঝতে পারবে যে আমি ওকে কি কি আউটপুট দিচ্ছি। বুঝতে পেরেছে? জি। তাহলে আমরা এখন আসেন আরেকটা বিষয় আছে, ওরাকেল 10G পর্যন্ত। তাহলে এই বুকস এর ঘটনাটা কি ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের বলেন? সো এখানে বুকস একদম ডাজেন্ট ম্যাটার, বুকস কিছুই না, আমি আপনাদেরকে দিয়ে দেবো না, কিন্তু বুকস নিয়ে আমাদের কোনো কোশ্চেন বা এদিকে আমাদের যাওয়ারই দরকার নেই। কারণ এদিকে আমরা যদি যাই, এইটা যে শর্টকাট মারছে তাতে আমাদের ক্লাস লাগে মাত্র 2 সপ্তাহ, 3-6টা ক্লাস লাগবে। আপনি কিছু আউটপুট পাবেন না, আমি কিছু দিব না, কিছুই হবে না। কারণ এখানে কোনো আউটপুটের কিছু কোনো কারবারই নাই। আপনি যদি বুকসগুলো আপনারা সময় করে একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে যা লিখছে আর আমরা কি করবো বা কি বুঝতে পারবেন। সো আমি বুকস দিয়ে দেবো, বুকস নিয়ে আমি কথা বলতেছি না, এটা থাক। এবার আসেন, কারণ আমরা এখানে পুরোটাই প্র্যাকটিক্যাল করবো 100%। আমরা এই প্রজেক্টে কি শিখবো? আমরা প্রথমে আমরা একটা লগ ইন পেজ বানাবো। কি বানাবো বলেন? লগ ইন পেজ, যেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কি আমাদের সফটওয়্যার ঢুকতে হবে না বলেন? তারপরে আমরা একটা হোম পেজ বানাবো, যাদের লগ ইন পেজ অথেন্টিকেশন হবে। ওই যে ইউজার ইনফো টেবিল বানাইছি কিনা আমরা এখানে, এই যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড বলছি না, এই ইউজার নেম পাসওয়ার্ড যদি সে ঠিকঠাক মতো দেয় তাহলে সে লগ ইন করতে পারবে। অথেন্টিকেশন এখানে PL/SQL প্রোগ্রাম করব, PL/SQL করে এটা অথেন্টিকেশন করবো, করার পরে কোথায় যাবে বলেন? হোম পেজে। এই হোম পেজে এখানে মেনু থাকবে, কি থাকবে? মেনু থাকবে, কিছু ড্যাশবোর্ড থাকবে। এখান থেকে আমরা একটা কল করবো, আর একটা পেজ আসবে, এন্ট্রি দিয়ে চলে যাবে, এন্ট্রি দিয়ে ডাটা পেজে যাবে, আবার কোয়েরি করে দেখবো। এইভাবে আমরা প্রত্যেকটা স্ক্রিন সুন্দর করে আমাদের প্রজেক্টের মধ্যে জন্য যা যা লাগবে সব পেজ আমরা এখানে বানাই ফেলবো। এবং ওই পেজ বানাতে গেলে যেসব কোডিং প্রোগ্রামিং লাগে, খুঁটিনাটি সব অ্যাজ এ সোর্স কোড হিসাবে আমরা এই ফর্মসের মধ্যে সব দিয়ে রাখবো। বুঝতে পারছেন? যেন ভবিষ্যতে যখন আপনি লাগে এটা ওপেন করেই আপনি দেখতে পারবেন। আর ডকুমেন্টেশন তো থাকবেই। বুঝতে পারছে কিনা? আচ্ছা, তাহলে এইটা গেল। আরেকটা বিষয় আছে এখানে, যে 6i থেকে 10G পর্যন্ত ফর্মসের যে ভার্সন ছিল, সেখানে এগুলোকে আপনার ডেস্কটপে অথবা সার্ভারে রান করতে অ্যাপ্লিকেশন সার্ভার একটা বিষয় আছে, সেটা দরকার ছিল না। কিন্তু 11G থেকে 12C বা 14C পর্যন্ত যে ফর্মস আছে, সেটাকে আপনার কনফিগার প্লাস রান করতে হলে এই সফটওয়্যারটার সাথে, যেমন 11Gর যে সফটওয়্যারটার সাথে আপনার আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা হলো ওয়েব লজিক সার্ভার। কি লাগবে? ওয়েব লজিক সার্ভার। ওয়েব লজিক সার্ভার আপনার নাম শুনেছেন মনে, এটাকে বলা হয় মিডলওয়্যার। আচ্ছা, তাহলে এখন এইটা ম্যান্ডেটরি, আপনি শুধু 11G দিয়ে কিছু করতে পারবেন না, কারণ এটা রান করতে গেলে এই সার্ভার সাহায্য লাগবে। ঠিক একইভাবে আগে যখন ধরেন ওরাকেল অ্যাপেক্সেরও এরকম একটা ঘটনা হিস্ট্রি। ওরাকেল অ্যাপেক্সের আমি 4.1 থেকে কাজ শুরু করেছি আমার সেই 2012 সালে। তো 4.1 থেকে শুরু করে 18-এর আগ পর্যন্ত 20.2 ভার্সনের আগ পর্যন্ত যতগুলো ভার্সন আসে, এই কোনোটার জন্যই অ্যাপ্লিকেশন সার্ভার দরকার ছিল না। 20.2 থেকে এখন 24.2 পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে দুইটা সফটওয়্যার লাগে, অ্যাপেক্স প্লাস ওই যে এরকম একটা সার্ভার লাগে, ওটার নাম হলো ORDS। কি নাম? তাহলে অ্যাপেক্স এর জন্য অ্যাপ্লিকেশন সার্ভার নাম কি? ORDS। আর ফর্মস রিপোর্টস 11G 12C 14C এর জন্য নাম কি? ওয়েব লজিক সার্ভার। তারপর আমাদের তাহলে সফটওয়্যার লাগবে কয়টা বলেন? দুইটা। একটা কি লাগবে? ফর্মস রিপোর্টস এর সফটওয়্যারটা লাগবে, আর কি ওয়েব লজিক সার্ভারের সফটওয়্যারটা লাগবে। হ্যাঁ, ফিশার মিডলওয়্যার। ফর্মস রিপোর্টস মানে ফিশার মিডলওয়্যার যে সফটওয়্যারটা, ওইটা লাগবে। আর কি লাগবে? প্লাস ওয়েব লজিক সার্ভার। এই দুইটা ছাড়া আমরা এটা
রানই করতে পারবো না, সে সার্ভার পিসি হোক অথবা ডেস্কটপ পিসি হোক। কিন্তু আগের যে ভার্সনগুলো ছিল সেটা কিন্তু এগুলো ছাড়া আমরা রান করতে পারতাম, এগুলো দিয়েও পারতাম, এগুলো ছাড়াও পারতাম। ওয়েব লজিক এটা কি কাজ করে? আচ্ছা, এই যে এটা আপনার কাজ করে হলো একটা ফর্মসকে বা একটা রিপোর্টসকে আপনার ব্রাউজারে গিয়ে রান করানো, স্টপ করা, তারপরে ওপেন করা, পজ করা, এটা একটা মিডিয়াল টায়ার। এটা কি বলে? একটা মিডিয়াল টায়ার। বিষয়টা আপনাদের এর আগে একদিন শুরুর দিকে বলছিলাম যে 3 টায়ার আর্কিটেকচার। ধরেন ডেটাবেস টায়ার, অ্যাপ্লিকেশন সার্ভার বা মিডিয়াল টায়ার এবং ক্লায়েন্ট টায়ার, মনে আছে? আমরা যেমন আমাদের পিসি এখানে একটা ইউআরএল দিয়ে এই হলো ডাটাবেস ডিবি, এটাকে বলা হয় ডাটাবেস টায়ার। এটা হলো অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন সার্ভার। তো আমরা যে পেজ যেগুলো বানাবো সব কোথায় থাকে বলেন? এইখানে পেজগুলো থাকবে, সব সার্ভার বানানো থাকবে। এই অ্যাপ্লিকেশন সার্ভার কানেক্ট থাকবে কার সাথে? ডাটাবেসের সাথে। তার মানে আমি যখন ইউআরএল দিয়ে এই লগ ইন পেজকে কল করবো, এই লগ ইন পেজ এই সার্ভারটা থাকবে, এইখানে বসানো থাকবে। তাহলে একে সে কল করে এখান থেকে সে কাজটা যখন করবে, ইনসার্ট দিবে বা সে আপডেট করবে, তখন এই ডাটাটা অ্যাপ্লিকেশন হয়ে ডাটাবেসে গিয়ে হিট করবে। এই জন্য এইটাকে বলা হয় কি? অ্যাপ্লিকেশন সার্ভার। এটাকে বলা হয় ডাটাবেস সার্ভার। অ্যাপ্লিকেশন সার্ভার এটা মিডল টায়ার বলে। তো এখন আর এটা হলো ক্লায়েন্ট টায়ার বা ক্লায়েন্ট সার্ভার। ক্লায়েন্ট কারা? যারা সফটওয়্যার এন্ড ইউজার, যারা ব্যবহার করবে। তাহলে এইটা তো একটা সার্ভার, কিন্তু এই যে পেজটা বানাইতে আপনার আবার ফর্মস লাগতেছে, পেজটা রিপোর্ট বানাইতে আবার রিপোর্টস লাগতেছে, বুঝছেন কি না? তাহলে এইটা একটা প্যাকেজ। এটা কি একটা প্যাকেজ? বলে আপনার এই প্ল্যাটফর্মটাও তো লাগবে নাকি? এই প্ল্যাটফর্মটা হলো ওয়েব লজিক সার্ভার। কি নাম বলেন? এটা একটা প্রোডাক্ট, এটা একটা ওরাকেলের প্রোডাক্ট। এখানে আরো অনেক প্রোডাক্ট, যেমন টমক্যাট, অ্যাপাচি টমক্যাটের নাম শুনছেন মনে আপনার? অ্যাপাচি টমক্যাট এটা একটা থার্ড পার্টি সফটওয়্যার। এরকম অনেক অ্যাপ্লিকেশন সার্ভার আছে যারা কিনা ওআরডিএস, এটা ওরাকেলের একটা অ্যাপ্লিকেশন সার্ভার সফটওয়্যার। তো ওরাকেলের একটা বিগ প্ল্যাটফর্মের ওয়েব লজিক সার্ভার হলো বিগ প্ল্যাটফর্মের একটা মিডল ওয়্যার সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার। সো এইটার সাথে ইন্টিগ্রেট করে দিচ্ছে ওরাকেল ফিক্সড। কোনটা? ফর্মস রিপোর্টসকে। বুঝছে কিনা? যে তুমি যদি বানাও এন্ট্রি স্ক্রিন, তাহলে ফর্মস ইউজ করতে হবে, আর রিপোর্ট বানালে রিপোর্টস বিল্ডার ইউজ করো, আর তোমার তাহলে যে সার্ভারটা ব্যবহার করবো কোনটা? ওয়েব লজিক সার্ভার। এই জন্য এই অ্যাপ্লিকেশন সার্ভার বা মিডল টায়ারের জন্য আমাকে এন্ট্রি স্ক্রিনের টুলসের সাথে সাথে কি লাগবে? আবার আমাকে ওয়েব লজিক সার্ভার বা একটা মিডল ওয়্যারের সার্ভার সফটওয়্যার লাগবে। এবং আমরা এই ফিউশন মিডল ওয়্যারের সাথে, মানে ফর্মস রিপোর্টসের সাথে ইন্টিগ্রেট কি পাচ্ছি? ওয়েব লজিক সার্ভার। ক্লিয়ার? বুঝতে পারছি কিনা? তার মানে এই ফর্মস বা রিপোর্টস রান করতে হলে অবশ্যই এদিকের যে সার্ভিস থাকবে সেগুলোকে আমাকে আগে আপ করতে হবে, রান করতে হবে, তারপরে এগুলো রান হবে, নাহলে হবে না। এটা একটা কন্ট্রোলিং। বুঝছে কি? আমরা এই যে ফেসবুকে ঢুকি, গুগলে ঢুকি, জিমেলে ঢুকি, বিভিন্ন অ্যাপসে ঢুকি, কোথাও কিন্তু আমরা সরাসরি ডাটাবেজে ঢুকি না। ঢুকি কোথায়? আগে অ্যাপ্লিকেশন সার্ভারে ঢুকি। ওই অ্যাপ্লিকেশন সার্ভারের সাথে আবার ডাটাবেজে কানেক্ট থাকে। আমরা তো বুঝি না, কিন্তু ইন্টারনাল এইটাই হয়। একটা কোশ্চেন ছিল, বলেন। আগে যেরকম স্যার, যেমন এপিআই, আমরা তো সাধারণত এপিআই কে পাঠাই, এপিআই ডাটাবেস থেকে ডাটা এনে আমাকে দেয়। ব্যাপারটা হচ্ছে কি স্যার, তাইলে অনেকটা এরকমই, অনেকটা এরকম। সরাসরি ডাটাবেজে আমি হিট করতেছি না, আমরা অথেন্টিকেশন অ্যাপ্লিকেশন সার্ভারের মাধ্যমে হবে। এক্স্যাক্টলি, তারপর ডাটাবেস থেকে এক্স্যাক্টলি এটা এইভাবেই যাবে। একটা বড় ব্যাপার আছে। এক্স্যাক্টলি এই ইন্টিগ্রেশনটা হয়, এটা ইন্টিগ্রেশনটা হয়। আর এপিআই কনসেপ্টটা হলো এই ফর্মস রিপোর্টসের কনসেপ্ট না। আপনি ধরেন জাভা দিয়ে একটা অ্যাপস বানাইছেন কি? হ্যাঁ, তখন তো সেই ডাটাটা আমাকে পাঠাবে, যেমন এনআইডি সার্ভার। আমরা তাহলে আমি একটা ব্যাংক, কি এবি ব্যাংক বা ইসলামী ব্যাংক, আমার এখন এনআইডি সার্ভারের সাথে আমার এনআইডি ভেরিফিকেশন লাগবে, তখন তো আমাকে এখানে সরাসরি ঢুকতে দিবে না। তো আমি রিকোয়েস্ট পাঠাবো, সে আমাকে একটা রড জেসন বিভিন্ন ফর্মেট ডাটা দিবে, ওইটা দিয়ে আমি আমার মতো ইন্টিগ্রেশন করে দেখবো। আমি আপনাদেরকে অ্যাপেক্স এপিআই আছে, আমি দেখাবো বেসিক, ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করলে। আচ্ছা, তো মনে হয় কিছু বুঝতে পেরেছেন, রাইট? আর কোশ্চেন আসবে, কারণ আজকে প্রথম দিনই এত কিছু বুঝতে পারলে তো আপনারা আমার চেয়ে কয়েকশো গুণ ভালো লোক, ভালো স্টুডেন্ট। কারণ আমার এইটুকু বুঝতে আমার প্রায় 2-2.5 বছর সময় লাগছে এই জিনিসটাকে নিজের ক্যাপচার করতে। কারণ আমি কমপ্লিটলি এই সলিউশন কোথাও পাই না, অনেস্টলি স্পিকিং। অনেক কষ্ট করতে হয়েছে আসলে আমার, মানে সলিউশন লাস্টে গিয়ে দেখি এইটা মিলছে, তখন দেখে এইটাই তো কথা। কিন্তু এই কথাটা কেউ হয়তো বলে নাই, বা আমি বুঝি নাই, বা আমাকে বলা মানে কেউ মানে সামহাও ডেলিভারি পাই নাই। যাই হোক, কিছু একটা করছে, আমারই দুর্বলতা ছিল হয়তো। ওকে, তাহলে আমাদের এই সফটওয়্যার গুলো লাগবে,
তাই না? আচ্ছা, তো এই শুধু সফটওয়্যারগুলো না, মানে এগুলো ইন্টিগ্রেশনের জন্য আমাদের আরও সাবঅর্ডিনেট অনেক কিছু লাগবে। তো সেই সফটওয়্যারটা কি চলেন আমরা একটু দেখি। আমাদের এক ভাই জাহিদ ভাই মানে বলছিলেন যে স্যার সফটওয়্যার তো লাগবে, তো সফটওয়্যারটা তো দিবই আমরা, কি বলেন, কিন্তু এটা একটা প্যাকেজ সফটওয়্যার, কি বলেন, কি একটা ডাটাবেজের মতো একটা জিনিস না, প্যাকেজ। যেমন রেড হ্যাট লিনাক্স সার্ভারে দেখেন আপনার কত কিছু লাগবে, এত কিছু লাগবে। এটা কেমন একটা কথা না বলেন? যখন আপনার ডিবিএ করবেন তো আপনার এত কিছু লাগবে, আরপিএম লাগবে, আপনার বিএম লাগবে, আপনার এটা লাগবে, সেটা লাগবে, অনেক কিছু লাগবে। হ্যাঁ, তো এই দেখেন, এই আমি সব রেডি করে রাখছি আপনাদের জন্য। এইটা ওয়েব লজিক সার্ভার, ফিশার মিডলওয়্যার 11G, ভার্সন কোনটা, এই সব জিনিস লাগবে আপনার, বুঝছে কিনা? কারণ এখানে ছোটো ছোটো অনেক সেট আপ আছে, একটা ব্রাউজার লাগবে, তারপরে সেই সেট আপগুলোর এখানে কনফিগারেশনের প্রত্যেকটার লজিক লেখা আছে, জাভা লাগবে, জেডিকে লাগবে, জিআরই লাগবে। হ্যাঁ, ফিশার মিডলওয়্যারের সফটওয়্যার হলো এটা। হ্যাঁ, আর ওয়েব লজিক সার্ভার কোনটা, এই হলো ওয়েব লজিক সার্ভারটা, এই ওয়েব লজিক সার্ভার হলো এটা। আমরা এটা ইয়া দিয়ে ওপেন করি, তাহলে এটা লাল আর দেখবেন না, এটা হলো এটা কি বলে, উইন্ডোজ। একটা কমতি, সেটা কমতি হলো ব্রাউজার ফিক্সড একটা ব্যাপার থাকে, কিন্তু আমার কাছে কিছু সলিউশন আছে, আমি আপনাকে দিব নে। আপনি মোজিলা ফায়ারফক্সে রান করতে পারবেন, আপনি সাফারিতে রান করতে পারবেন, নেটস্কেপ নেভিগেটর রান করতে পারবেন, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোমে আপনি রান করতে পারবেন। আচ্ছা, এতে তো মানে ভার্সনের কোনো সমস্যা হবে না? না, ভার্সনের কোনো সমস্যা হবে না, কিন্তু ওই যে প্লাগইনস গুলো আছে এখানে একটা অসুবিধা হলো, আসলে এই ফর্মস কারা ব্যবহার করবে, সেই ক্লায়েন্ট কারা, এইটা হলো আপনার বুঝতে হবে। ক্লায়েন্ট হলো ডেডিকেটেড যে ইউজার গুলো, তারা হলো ক্লায়েন্ট, ভিআইপি। যেমন একটা ব্যাংকের ব্যাংকে যারা থাকে কর্মকর্তা ব্রাঞ্চে, ওনারা কিন্তু ডেডিকেটেড, তো ওনাদের জন্য আসলে ফর্মস এইসব ক্লায়েন্টে, যেমন উনি মাইক্রো সেকেন্ডের জন্য ওয়েট করতে পারবে না। যেমন আমি একজন যদি এখানকার একজন ক্লায়েন্ট হই, আমার অ্যাপস কাজ করলো কি না করলো সেটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমি একটা স্টেটমেন্ট অ্যাপস থেকে দেখলাম বা আই ব্যাংকিং থেকে দেখলাম, ডাজেন্ট ম্যাটার, কিন্তু ব্যাংকে যিনি বসে আছেন, যিনি ক্যাশে বসে আছেন বা বিভিন্ন, উনি কিন্তু ডাটাবেজে কানেক্ট করতে হবে। তো তখন কিন্তু উনি মোবাইল থেকেও ঢুকে কাজ করবেন না, ওনার সামনে পিসি থাকবে, এবং ওনার আইটি ওই ব্রাঞ্চের পিপল যারা থাকবেন, ওনারা নির্দিষ্ট ওনার পিসিতে ওনার সেট আপটা করে দিয়ে আসবেন। এই পিসির সেট আপ কিন্তু এই ভদ্রলোক করবেন না, করবেন এখানেও কিন্তু উনি কোনো সফটওয়্যার ইনস্টল করতেও পারেন না, অফিসিয়াল কোনো পিসিতে পারি না। এই কেন পারি না, কারণ কি ওখানকার আইটির লোকের অনুমতি ছাড়া পারি না, মানে আমি নির্দিষ্ট একটা সিস্টেমের মধ্যে কাজ করতে হবে আমাকে। তো এই টাইপের কাজ যদি হয়, তাহলে আমার কোম্পানি যেটা ডিসাইড করে দিবে যে প্ল্যাটফর্ম, আমাকে সেখানে তো কাজ করতে হবে। দ্যাটস ওয়াই ফর্মস বিল্ডার এটাকে এনকারেজ করে, বুঝতে পারছে কিনা? আর অ্যাপেক্স এইটাকে দুইটাকেই এনকারেজ করে, কিন্তু অ্যাপেক্স বেস্ট ফর দিস ভিউ, এটার জন্য না। এখানে এরা একদম বিরক্ত হয়ে যাবে অ্যাপেক্স, আপনি এই ডেডিকেটেড করতে পারবেন। আপনারা এই যে আমি কথাগুলো বলছি, সেটা আপনি বুঝতে পারবেন যখন এই জগৎ থেকে এই জগতে যাবেন, তখন আপনার প্র্যাকটিক্যালি বুঝে যাবে যে আসলেই তো আমি যেটা পেয়ে আসি সেটা এখন পাই না। যেমন আগের দুধের যে স্বাদ পাইতেন, এখন সেই দুধের স্বাদ নাই, বা গ্রামের দুধের যে আপনি স্বাদ পাবেন, এই শহরের যে এই যে চাষের দুধের সেই স্বাদ নাই। গ্রামের কই মাছ, শিং মাছের যে স্বাদ আছে এখন বিলের খালের, এটা কি চাষের স্বাদ নাই? আপনি ধরেই ফেলবেন যে নাই, এরকম আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। সো ডেডিকেশনের একটা বিষয় তাহলে এইসব ক্ষেত্রে কাজ করে কি করে না, করে। দ্যাটস ওয়াই ওরাকেলের এই ফর্মস রিপোর্টস, এদের একটা এইরকম ডেডিকেশনের একটা ব্যাপার থাকে। তো আমি হয়তো ফিক্সড প্রথমে আপনাদের শেখানোর খাতিরে আমি এই ফায়ারফক্স দিয়ে এখন কাজ করাবো, কিন্তু আপনাদের ফিউচারে আমি আস্তে আস্তে সব দেখিয়ে দেবো যে কীভাবে ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স বা সাফারি বিভিন্ন ব্রাউজারে কাজ করবেন, কোথায় চেঞ্জ করতে হয়, কী করতে হয় আপনি শিখতে পারবেন, শিখিয়ে দেবো আমি সব। ঠিক আছে? না, ব্রাউজার ছাড়া করবে না। আমরা যেটা করব, আমরা এখানে একটা শর্টকাট করে দিব ইউজারকে। হ্যাঁ, একটা শর্টকাট দেব এখানে। হ্যাঁ, এটা উনি ক্লিক করলে ওখানে চলে যাবে। এটা কিন্তু অনলাইন বেসড, এবং এটা কিন্তু অনলাইন বেসড, মানে উনি যদি মানে সার্ভারে ওই যে ইউআরএলটা বললাম না, ইউআরএলটা ধরেন এই হলো সার্ভার মতিঝিল। হ্যাঁ, আর আমরা আছি এই যে ধরেন আমার গ্রিন রোড,
তো আমি কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে ঢুকতে পারবো, আমার এই জন্য কিন্তু লাগবে না ইউআরএল। তা আমার এখানে একটা প্রিপারেশন লাগবে। প্রিপারেশন কি? আমার তো কিছু থাকতে হবে, তাই না? কি থাকতে হবে? আমার ওই যে একটা প্লাগইনস থাকতে হবে, মানে একটা জেআরই থাকতে হবে। হ্যাঁ, একটা জেআরই আমি আমার পিসিতে ডাউনলোড করে দিব, আর ওই ব্রাউজারটা ওই লিঙ্কটাকে এন্টার মারলেই এই জাভার মাধ্যমে সে ওপেন করে দিবে এখানে। মানে জেআরই ফাইল আমি দিব সব। হ্যাঁ, জেআরই কি স্যার? জাভা ফাইল আর কি, জাভা প্ল্যাটফর্ম যেখানে অ্যাপস গুলোকে সে স্টেবল করে রাখতে পারে দেখায়। আমরা যেমন এখানে একটা কনসেপ্ট আছে, আমরা যখন কোনো এই ব্রাউজারে ঢুকি, ধরেন আমি এইখানে ঢুকলাম, তাই না? এই যে গুগল ক্রোম। সো আমি এখানে ধরেন আমি বললাম লাইক কি বললাম, ধরেন এইটা আমাদের একটা সফটওয়্যার অ্যাটেন্ডেন্স আমাদের আইডিবির। এখন এই যে পেজটা বানানো হয়েছে না, বলেন এই পেজটা এটা কি? এটা একটা ইউআরএল ঢুকছে কিনা বলেন? তো এইটার আপনি যদি এইটার কোড কি, এটা কিসে আমি দেখতেছি আপনি এখানে এক্সপেক্টে গেলে দেখবেন এখানে কিন্তু HTML CSS জাভাস্ক্রিপ্টের কোড লেখা কিনা বলেন? লেখা। তো লেখার কারণে কিন্তু ওই সার্ভারে কিন্তু এই পেজটা এইভাবে নাই, মানে সার্ভারে শুধু এই কোড প্লাস এই ডায়াগ্রামটা করা আছে। এখন যে কোনো ব্রাউজার সে যদি এই ভার্সন, মানে উনি যে কোডিং দিয়ে এই ভার্সনটা তৈরি করছে, সেটা যদি ওর ওইখানে ইঞ্জিন থাকে, মানে ব্রাউজারের মধ্যে ইঞ্জিন থাকে, যেমন জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন থাকে, HTML CSS ইঞ্জিনগুলো থাকে, ব্রাউজার যখন আপডেট নেয় তখন সেই ইন্টারনাল অনেক কিছু ইঞ্জিন আপডেট নেয়, নিলে সেগুলো পড়ে আমাকে সেই এই রেটটা দেখাচ্ছে, এই যে ক্লিক করলে এটা দেখাচ্ছে, এই যা হচ্ছে এগুলো কিন্তু এই কোডিংয়ের বদলাইতে হয়েছে, তাই না? তার মানে এখানে কোনো সেই ইন্টারনাল আর কিছু ব্যবহার করে নাই। কিন্তু ওরাকেলের ক্ষেত্রে পার্থক্যটা কোথায়? ওরাকেল কি করে, শুধু ব্রাউজারের এই চার কোণার মাপের এই স্পেসটুকু নিয়ে HTML কোড দিয়ে এটাকে কনভার্ট করে না, করে কি, ওর একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে, ওই যে জেআরই কি আছে বলেন, জাভা প্ল্যাটফর্ম। ও করে কি, এই রিকোয়েস্টের এই সার্ভার থেকে রিকোয়েস্ট ডাটাটা এনে এইখানে ফেলে, এইখানে ফেললেই শুধু আপনি দেখতে পাবেন, আর কেউ দেখতে পারবে না। বিষয়টা এরকম, বুঝতে পেরেছেন? মানে ধরেন এইটাকে রিসিভ করতে, যেমন স্টারলিংকের আপনি স্যাটেলাইট তো উপরে আছে, আর আপনি কি যে কোনো জায়গা থেকে তো পারবেন না, ওর একটা ডিভাইস লাগবে, ওর কাছে ওর একটা নির্দিষ্ট ডিভাইস লাগবে, ওখান থেকেই আপনি পারবেন। আপনি যে কোনো জায়গা থেকে, এটা সিম না, যে কোনো মোবাইল যে কোনো জায়গায় দিলাম কি, মানে মাগার, হ্যাঁ, ওর একটা পার্সোনাল এনভায়রনমেন্ট। এটা সে জাভা দিয়ে ডেভেলপ করছে। এই জাভা দিয়ে ডেভেলপ করার কারণেই খুব দ্রুত ফাস্টার সে সার্ভার সাথে কানেক্ট করতে পারে এবং ডাটা সবচেয়ে দ্রুত ইনসার্ট আপডেট দিলে সব কাজ করতে পারে। অ্যাপেক্সে দিলে সে তার ক্লায়েন্ট ওইখানে যাবে, ওখান থেকে রিকোয়েস্ট পাঠাবে, তারপরে যায়, এই সরাসরি পাঠায় দেয়। না, এখানে মিডিলে কোনো ইয়া থাকবে না, কোনো কনভার্টার কিছু থাকবে না, সরাসরি কানেক্ট করবে। এবং মারাত্মক, এবং এখানে যে মারাত্মক যে কি সেটা প্রমাণ আমি দেখাবো। ধরেন আপনি যদি কোনো ডাটা কেউ আপডেট করে এখানে বসে থাকেন, তাই না, বা একটা রো আপনি ওপেন করে রাখছেন, এই রোটাকে আপনি আরেকটা স্ক্রিন থেকে ধরতে গেলে সে বলবো এইটা কেউ ওপেন করে আছে, করা যাবে না। অথচ অ্যাপেক্সে কিন্তু সেটা না। অ্যাপেক্স কি করে, সে ওই ডাটাটা কপি করে ওখানে দিয়ে দেয়, দিয়ে দিলে আপনিও করতেছেন আমিও করতেছি। এটা ধরেন আমি একটা, যেমন বিষয়টা হলো আমি একটা ফর্ম বিল্ডার আমি এখানে মডিফাই করতেছি, তাই না, এই ফর্ম বিল্ডারটাই সার্ভার থেকে কেউ ওপেন করে কাজ করতেছে। যেহেতু এটা কাজ করতেছে, তাহলে আমি যদি এটাকে সেভ দিই, এই ফর্মটায় কাজ করে, মানে ডেভেলপমেন্ট পার্ট থেকে কাজ করে সেভ দেই, পারবো না দিতে, কারণ সে তখন বলবে কি তোমার এটা অলরেডি কি করা আছে, ওপেন কেউ কাজ করতেছে, তুমি এখন করতে পারবে না, তোমার কাজ শেষ হোক তারপর তুমি করতে পারো। অথচ অ্যাপেক্সে কিন্তু সেটা না। অ্যাপেক্সে আমি ডেভেলপ করতেছি আর আপনি এখানে কাজ করতেছেন, কোনো সমস্যা হচ্ছে, দিদারসে হচ্ছে। আচ্ছা, এই বিষয়গুলো আমাদের আসলে একটু স্কিল হলে এইখানে, তখন আপনি আসলে নিজেই তখন কোশ্চেন বা আমরা আরো বুঝে আসবো ইনশাআল্লাহ। আমার যেটা মনে হচ্ছে অ্যাপেক্সটা আসলে ওই অ্যাপ লেভেলে কাজ করার জন্য, অ্যাপ লেভেলে, এক্স্যাক্টলি অ্যাপ লেভেলে, ইউজার মানে এন্টারপ্রাইজ লেভেলের জন্য, এন্টারপ্রাইজ লেভেলের জন্য না, এইটাই হলো মূল কথা। ড্যাশবোর্ড হাবি, হ্যাঁ, ওই যে ডাটা অ্যানালাইসিস টাইপের ছোটখাটো কাজে সে রিপোর্ট দেখলো, বা ওই যে এসআর শর্টকাট কোথাও থেকে ডাটা সেভ দিবে, কোনো একটা ডাটা দিবে শর্টকাট, সে টুকটাক অনেক কাজ করতে পারে। কিন্তু এন্টারপ্রাইজ লেভেলের যে ডেস্ক বসে যে জবগুলো, ওয়ার্কগুলো, সেগুলো ওখানে ফাস্টার না।
এখান থেকে ফাস্টার। নিশ্চয়ই কি যে পুবালি টুবালি সোনালী অগ্রণী সবাই এইটা ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ, তারা এইটা যদি ওরাকেলের টুলস না ব্যবহার করলেও অন্য যেটা করে সেটাও ডেডিকেটেড টুলস, এই টাইপের টুলস না। নির্দিষ্ট, কিন্তু আপনি চাইলে কিচ্ছু করতে পারবেন না। ও যেটা বলছে আপনি এসে ক্লিক করেন আপনার ইয়াতে বুকমার্কে ঢুকে যায়, আপনি পাসওয়ার্ড দিয়ে ঢোকেন, কাজ করেন। তো যাই হোক, আমরা আসলে আজকে যেটা শিখবো সেটা হলো আমরা বুঝলাম এই সফটওয়্যারগুলো আমাদের লাগবে। তো এই হলো ওয়েবলগের সার্ভার .jar ফাইল, এই হলো ফিশিং মিডলওয়্যার। সো আপনারা আমাকে তাহলে আজকের আমাদের যে আগের যে ইয়া ছিল, হ্যাঁ, আমি আপনাদেরকে কি কি পাঠাবো আজকে, এই ফোল্ডারটা পুরোটাই আপলোড করে দিব আর বুকসটা আপলোড করে দিব। হ্যাঁ, আপনারা এগুলো ডাউনলোড করে রাখবেন। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা এটা সেট আপ কমপ্লিট করবো ইনশাল্লাহ। আর ইউটিউবে এটার উপর আমার একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদের, যদি আপনাদের সময় হয় একটু দেখে নেবেন, না হলে আমি তো দেখাবোই আপনাদেরকে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ। এখন বলেন, আমাদের ওই যে ইয়া ছিল কি বলে গ্রুপ, আগের যে ইমেলটা, তো ওইটা তো সবাই মনে হয় সব নিয়ে গেছে। এখন কি ওইটাই একটু আপনারা করলে হবে, তাই না? নতুন নতুন তো ইমেল করতে গেলে আবার মোবাইল নাম্বার চাই। ফোল্ডার খুলে ফেলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাস্ট আপনি কনফার্ম করলে আমাদের 5 জনের নামে আমি ওই ফোল্ডারটাতে পারমিশন দিয়ে দেব। হ্যাঁ, আপনি শেয়ার করে দেন, কারণ সবাই আমাকে কনফার্ম করছে ব্যাপারে আপনাদের পার্টিসিপেট। আমি যে এসকিউএল আর পিএলএসকিউএল এর যে ভিডিওগুলো স্যার শেয়ার করছেন না মেইলে, আমি এখনো স্যার ডাউনলোড করি নাই স্যার। আচ্ছা, এই দেখছেন এই পাবলিক আছে একজন। জাহিদ ভাই, রিকোয়েস্ট থাকবে কি সময় নিয়ে এটা আমরা করে ফেলি, নাইলে আপনার ওইখানে জায়গা থাকবে না। তার যে সফটওয়্যারগুলি দিবে তখন জায়গা থাকবে না। আপনি এক সপ্তাহের মধ্যে সময় নেন, আপনি এক সপ্তাহ না, আরো কম সময় দেন, কারণ আপনি 2-3 দিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, জাহিদ ভাই, আপনি 2-3 দিনের মধ্যে এটাকে ডাউনলোড করে নেন। সময় হ্যাঁ আর কতটুকু আছে দেখা যায়, আপনারা কেউ একদিন ঢুকে দরকার হয় দেখতেও পারেন। তাহলে এখনই ভাই একটু দেখেন তাহলে কতটুকু ফাঁকা আছে। আমি যতটুকু দেখেছি স্যার, এখানে 4GB 4.3GB মতন সম্ভবত অকুপাই করা আছে। আরো আপনার এই আছে আপনার প্রায় 10GB কাছাকাছি, 9GB 4.6GB স্যার ইউজ হয়েছে। ও, তাহলে এই সফটওয়্যারের প্যাকেজ হলো ধরেন 3.5GB, হ্যাঁ, আর ফাইলপত্র বাকিগুলো নিয়ে ধরেন 4GB মতো ম্যাক্স। হ্যাঁ, তাহলে আপনি এক সপ্তাহের একটা নোটিস। হ্যাঁ হ্যাঁ, আর ওই রানা ভাই, আপনি তাহলে ওই আমাদের আগের যে গ্রুপ আছে, হ্যাঁ, এসকিউএল ওই পিএলএসকিউএল এর, তাই না, ওই গ্রুপে আপনি একটা নোটিশ দিয়েন অ্যাকর্ডিং আমাকে মেনশন করে, যে আমাদের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের আগের ফাইলপত্র যারা ডাউনলোড করেনি একটু করে নেবেন, কারণ আমাদের স্পেসটাকে আবার একটু রিইউজ করবো আমরা। সো সবাই চাচ্ছি এটা একটু সবাই যেন নিয়ে নেয়। হ্যাঁ, আপনি নোটিশ দিয়ে দিন। হ্যাঁ, সমস্যা নেই, আপনি বা ওই যে মাসুম ভাই আছেন, আপনারা দুজনে মিলে এটাকে হ্যান্ডেল করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে নতুন ফোল্ডারটা এখন শেয়ার করে দিন। শিওর শেয়ার করে দেন। আর আমাকে আইডি পাসওয়ার্ড যা আছে নতুন করে, না ওইটা একটু পাল্টাই দেন দরকার হয়, কারণ আমরা তো আবার পাল্টাই দিলে ভালো হয় না, কি বলেন আপনারা? তাহলে পাল্টাই দিয়ে ফোল্ডারটা আমাকে শেয়ার করে দেন, আমি এখনই আপলোড দিয়ে দেই, কারণ সময় লাগবে তো অনেক। তাহলে এই তো কথাবার্তা আজকে, অনেক হয়তো কনসেপ্ট শেয়ার করেছি। হ্যাঁ, সামনে আস্তে আস্তে কাজে যাব। এখন আপনাদের বেশি ভালো লাগবে, কারণ এতদিন তো খালি ব্ল্যাক স্ক্রিনে কাজ করছি, তারপরে কোয়েরি করছি কোথায়, মানে আসলে কিছু দেখি নাই, আন্ডারগ্রাউন্ডে কাজ করছি, মানে বেসমেন্টে। এখন ফ্ল্যাট উঠবে আর কি। হ্যাঁ, আমি না অফ হয় না, অফ করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে বন্ধ করে দিচ্ছি।